হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ওজোন স্তর সম্পর্কে। অর্থাৎ ওজোনটা আসলে কি, ওজোন স্তর কিভাবে ক্ষয় হয়, কিভাবে সৃষ্টি হয় এবং ওজোন স্তর আমাদের কিভাবে রক্ষা করছে সেই সমস্ত বিষয় সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ওজোনটা আসলে কি। দেখো, ওজোন হচ্ছে নীল বর্ণের মাছের আষ্টে গন্ধযুক্ত একটি গ্যাস। এই ওজোন গ্যাসটির ওজোন নামটি কেন হয়েছে? দেখো, বিজ্ঞানী স্কনবিন 1840 খ্রিস্টাব্দে লক্ষ্য করেন যে এই ধরনের গ্যাসের গন্ধ হচ্ছে মাছের আষ্টে গন্ধযুক্ত। এই জন্য তিনি ওজো শব্দের অর্থ হচ্ছে টু স্মেল, এই জন্যই তিনি কি করেছেন, এই গ্যাসের নাম ওজোন রেখে দিয়েছেন এবং এর থেকেই এই গ্যাসের নাম হয় ওজোন গ্যাস। এখন এই গ্যাসের সংকেত কি হবে? এই সংকেতটি উদ্ভাবন করেন 1865 সালে জে.এল. সোরেট। তিনি লক্ষ্য করেন যে অক্সিজেনের থেকেই কিন্তু এই ওজোন গ্যাসের সৃষ্টি হয়। অক্সিজেন থেকে কি হয়, এই ওজোন গ্যাসের সৃষ্টি হচ্ছে। সেজন্য তিনি অক্সিজেনের একটি বিশেষ রূপ হিসেবে O3 এই সংকেতটি উদ্ভাবন করেন। অক্সিজেনের সঙ্গে আরেকটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে O3 সৃষ্টি হয়। এটি তিনি জে.এল. সোরেট 1865 সালে উদ্ভাবন করেন। অর্থাৎ ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই ওজোন গ্যাস কোথায় রয়েছে? ওজোন গ্যাস তো ট্রপোস্ফিয়ারেও রয়েছে। হালকা পাতলা ওজোন গ্যাস কি ট্রপোস্ফিয়ারেও রয়েছে। এরপর হচ্ছে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের পরিমাণটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে খুব বেশি পরিমাণে রয়েছে। এত বেশি পরিমাণে রয়েছে যে ওইখানে একটি পুরু স্তরের সৃষ্টি হয়েছে এবং ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত? 300 ডপসন, অর্থাৎ 3 মিলিমিটার, 3 mm ওজোন গ্যাসের গড় ঘনত্ব। এই ওজোন গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে খুব সামান্য পরিমাণে রয়েছে, 0.406%। এতটুকু সামান্য পরিমাণে রয়েছে, কিন্তু এই ওজোন গ্যাসের কার্যকারিতা কিন্তু অনেকটা বেশি। কেন? কারণ হচ্ছে সূর্য থেকে একটি রশ্মি যার নাম হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, সেই আলট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি সূর্য থেকে ভূপৃষ্ঠের দিকে আসে, ভূপৃষ্ঠের মানুষ, জীবকুল, উদ্ভিদকুল ইত্যাদি ধ্বংস করার জন্য, গুন্ডার মতো। এবং এই ওজোন স্তর কী করে এজ এ প্রোটেক্টর, অর্থাৎ নায়কের মতো কী করে সেই ইউভি আলট্রাভায়োলেট রশ্মিকে, গুন্ডাকে কী করে ফিরিয়ে দেয়, অর্থাৎ বাধা দান করে। অর্থাৎ সূর্য থেকে ইউভি রশ্মি এসে এই ওজোন স্তরে বাধা পায় এবং কি আবার পুনরায় ফিরে যায়। কিন্তু ইউভি রশ্মিও ছাড়ে না, সেই ইউভি রশ্মি কী করে কোনো মতন কি এই ওজোন স্তরকে কিছুটা ক্ষয় করে পৃথিবীতে কিন্তু ঢুকছে ধীরে ধীরে। তো সেটার পরিমাণ কিন্তু খুবই কম, তাতে আমাদের কোনো কিছু হয় না। কিন্তু যদি এই ইউভি রশ্মিটা ওজোন স্তরকে ভেদ করে সম্পূর্ণভাবে ঢুকে যায় তাহলে আমাদের কি হবে? দেখো, তাহলে কিন্তু আমাদের, অর্থাৎ মানবজাতি সহ সমস্ত উদ্ভিদকুল, প্রাণীকুল, সমস্ত পৃথিবীটাই কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। আমাদের মানুষের কিন্তু বিভিন্ন ধরনের ত্বকে ক্যান্সার, ব্লাড ক্যান্সার, চোখে ছানি পড়া ইত্যাদি, উদ্ভিদের প্রজনন ক্ষমতা হ্রাস ইত্যাদি নানান ধরনের রোগে কিন্তু সৃষ্টি হবে এই ইউভি রশ্মি যদি পৃথিবীতে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ওজোন স্তর প্রথম কে উদ্ভাবন করেন? 1813 সালে চার্লস ফ্যাব্রি এবং হেনরি বুসন প্রথম এই ওজোন স্তরের কথা কিন্তু বলেছিলেন যে স্ট্র্যাটোস্ফিয়ারে একটি স্তর রয়েছে, ওজোন গ্যাসের লেয়ার রয়েছে, সেটি হচ্ছে ওজোন স্তর।
1813 খ্রিস্টাব্দে চার্লস ফ্যাব্রি ও হেনরি বুসন। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। এবার চলো দেখি যে এই ওজোন গ্যাসটি বা ওজোন স্তরটি কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো, অক্সিজেন অণু আলট্রাভায়োলেট রশ্মির সঙ্গে অক্সিজেন অণু কী করছে, আলট্রাভায়োলেট রশ্মির সঙ্গে বা অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে বিশ্লেষিত হয়ে যাচ্ছে। অর্থাৎ অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির সঙ্গে আঘাতের ফলে বিশ্লেষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটি অক্সিজেন পরমাণুর সৃষ্টি করছে। কি করছে? দুটি অক্সিজেন পরমাণু সৃষ্টি করছে। এরা আবার কি করে, এই অক্সিজেন পরমাণুগুলি এক একটি অক্সিজেন অণুর সঙ্গে মিলে গিয়ে ওজোন গ্যাস সৃষ্টি করে। তাহলে অক্সিজেন পরমাণু আবার কি করে, অক্সিজেন অণুর সঙ্গে মিলে গিয়ে O3 সৃষ্টি করে। এখানে কিন্তু অ্যামটা হচ্ছে অনুঘটক রূপে কাজ করে। তাহলে বোঝা গেল যে ওজোন গ্যাসটি কিভাবে সৃষ্টি হয়। এই ওজোন গ্যাস সবথেকে বেশি কোথায় সৃষ্টি হচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। সেজন্য এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে একটি লেয়ারের সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটি পর্দার ন্যায় সৃষ্টি হয়েছে। এই পর্দা থাকার ফলে কিন্তু সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছতে পারছে না। এই জন্য এই ওজোন স্তরকে কিন্তু প্রাকৃতিক সৌরপর্দাও বলা হয়ে থাকে। এরপরে আমরা দেখে নেব ওজোন স্তরের ঘনত্ব। দেখো, ওজোন স্তরের ঘনত্ব কি সব জায়গায় সমান আছে? অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, এই সব জায়গায়, মেরু অঞ্চল, এই সব জায়গায় কি সমানভাবে আছে? প্রশ্ন হচ্ছে না। এই ওজোন স্তরের ঘনত্ব কিন্তু সব জায়গায় সমানভাবে নয়। নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব হচ্ছে 250 ডপসন। এখন এই ডপসনটা কি? ডপসনটা হচ্ছে একক। ওজোন স্তরের ঘনত্ব মাপার একক হচ্ছে ডপসন। কে ইনভেনশন করেন? বিজ্ঞানী ডপসন। তার স্পেকট্রোফোটোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু এই ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়ে থাকে। তাহলে যদি প্রশ্ন হয় যে ওজোন স্তরের ঘনত্ব কোন একক দ্বারা মাপা হয়, তাহলে অ্যান্সার হবে কি ডপসন একক। কোন যন্ত্র যদি বলে, তাহলে স্পেকট্রোফোটোমিটার যন্ত্র। এই ওজোন গ্যাসের ঘনত্ব কিন্তু সব জায়গায় সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে কি 250 ডপসন, অর্থাৎ কম আছে। এরপরে নাতিশীতোষ্ণ অঞ্চলে হচ্ছে 350 ডপসন। মেরু বা উপমেরু অঞ্চলে 450 ডপসন কিন্তু ওজোন স্তরের ঘনত্ব। অর্থাৎ আগেই বলেছিলাম যে 300 ডপসন ইকুয়াল টু কত হয়? 300 ডপসন ইকুয়াল টু হচ্ছে 3 মিলিমিটার। তাহলে 100 ডপসন ইকুয়াল টু কত হবে? 100 ডপসন ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার। তো আশা করি বুঝতে পেরেছো যে ঘনত্বটা কি। অর্থাৎ ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে সব জায়গায় সমানভাবে নেই, কোথাও বেশি আছে, কোথাও কম আছে। এই হিসেবে কিন্তু ঘনত্ব লক্ষ্য করা যায়। এরপরে আমরা দেখে নেব যে ওজোন স্তর কিভাবে ক্ষয় হচ্ছে বা ওজোন ডিপ্লেশনটা কি। দেখো, প্রথমে হচ্ছে প্রাকৃতিকভাবে ওজোন স্তর সৃষ্টিও হয়, আবার কি ক্ষয়ও হয়। কোনো কিছুর সৃষ্টি হলে প্রাকৃতিক উপায়ে কিন্তু তার ক্ষয় অর্থাৎ ধ্বংসও কিন্তু হয়ে থাকে। দেখো, ওজোন স্তর যখন, ওজোন গ্যাস যখন সৃষ্টি হয় অর্থাৎ O3 সৃষ্টি হয়, এই O3 কী করে আলট্রাভায়োলেট রশ্মির সঙ্গে পুনরায় বিক্রিয়া করে একটি অক্সিজেন অণু এবং একটি অক্সিজেন পরমাণু সৃষ্টি করে। তাহলে ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে বিশ্লেষিত হয়ে যায়, ভেঙে যায়, এবং O2 এবং O2 মানে হচ্ছে অক্সিজেন অণু এবং O মানে হচ্ছে অক্সিজেন পরমাণু, এই দুটি অণু এবং পরমাণু থেকে বিশ্লেষিত হয়ে যায়। এই O3 আবার কি করে O2-র সঙ্গে বিক্রিয়া করে, এই O2-র সঙ্গে কি করে O3 বিক্রিয়া করে, O3 পুনরায় কিন্তু বিশ্লেষিত হয়ে যায়, O2 দুইটা অক্সিজেন অণু সৃষ্টি হয়। তো এইভাবে কিন্তু প্রাকৃতিকভাবে ওজোন স্তর সৃষ্টি এবং ক্ষয় এভাবে চলতে থাকে, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে ভারসাম্য কিন্তু বজায় রাখতেছে। কিন্তু আমাদের মানুষের
কিছু অবিবেচনাপ্রসূত কার্যকলাপের ফলে কিন্তু ওজোন গ্যাস, ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা কি করছি? নিজেদের ঘরকে ঠান্ডা রাখার জন্য এয়ার কন্ডিশনার ব্যবহার করছি, এসি ব্যবহার করছি, গাড়ির মধ্যে এসি ব্যবহার করছি, রেফ্রিজারেটর ব্যবহার করছি, হিমঘর ব্যবহার করছি সবজি রাখার জন্য, এবং বডি স্প্রে, হেয়ার স্প্রে, নানা ধরনের স্প্রে ইউজ করছি, খেতে দেওয়ার জন্য কীটনাশক ইউজ করি ইত্যাদি দ্রব্যে একটা গ্যাস ব্যবহার করা যেটা হচ্ছে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাসটি এই প্রভৃতি হিমায়ক দ্রব্যে ব্যবহার করা হয়ে থাকে। এই সিএফসি গ্যাস কি করে? এই সিএফসি গ্যাস ধীরে ধীরে কি করে বায়ুমণ্ডলে উপরে উঠতে থাকে, বায়ুমণ্ডলের উপরে উঠতে থাকে। কি করে সিএফসি গ্যাস বায়ুমণ্ডলে ধীরে 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 কি বায়ুমণ্ডলে উপরে উঠতে থাকে এবং 6 থেকে 8 বছরের মধ্যে গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছয়। কত বছরের মধ্যে? 6 থেকে 8 বছরের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছয় এবং সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এসে এই সিএফসি কিন্তু কি হয়? সিএফসি সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে এসে ক্লোরিন যৌগের সৃষ্টি করে, ক্লোরিন যৌগের সৃষ্টি করে, অর্থাৎ ক্লোরিন পরমাণু সৃষ্টি করে। সিএফসি কী করছে? 6 থেকে 8 বছরের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে পৌঁছচ্ছে এবং সিএফসি অতি বেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন পরমাণু সৃষ্টি করছে। এই ক্লোরিন পরমাণু কি করে? এই ক্লোরিন পরমাণুই কিন্তু ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এই ওজোন গ্যাসকে ধ্বংস করে ফেলছে। একটি ক্লোরিন পরমাণু 1 লক্ষেরও বেশি ওজোন অণুকে ধ্বংস করে। অর্থাৎ এখানে ধ্বংস করার পর ও কিন্তু মরবে না, ক্লোরিনটা কিন্তু মরবে না। ক্লোরিন কি করবে? পুনরায় আবার আরেকটি ওজোন অণুকে ধ্বংস করবে। এইভাবে এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকে এবং 1 লক্ষের বেশি ওজোন অণুকে কি করে? ধ্বংস করে দেয়। প্রায় 1 থেকে 2 বছরের মধ্যেই কিন্তু ধ্বংস করে দেয়। দেখো, এভাবেই কিন্তু এই সিএফসি অতি বেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন সৃষ্টি করে, ক্লোরিন পরমাণু সৃষ্টি করে। এই ক্লোরিন পরমাণু ধীরে ধীরে একটা একটা করে ওজোন অণুকে মারে, একটা একটা করে ওজোন অণুকে মারে এবং 1 থেকে 2 বছরের মধ্যে কি করে? প্রায় 1 লক্ষের বেশি ওজোন অণুকে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে। এভাবে কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে? ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। দেখো, আমরা মানুষরা কিন্তু এতেই সীমাবদ্ধ নেই। অর্থাৎ বডি স্প্রে ব্যবহার করলাম, হিমঘর ব্যবহার করলাম, হেয়ার স্প্রে, কীটনাশক ইত্যাদি ব্যবহারের মধ্যে কিন্তু সীমায়িত নয়। আমরা কি করছি? বিমান ব্যবহার করছি। এই বিমান থেকে এক ধরনের গ্যাস নির্গত হয়, সেটি হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। অর্থাৎ বিমান যখন চলে তখন কি হচ্ছে? নাইট্রোজেন অক্সাইড কিন্তু নির্গত হচ্ছে। এই নাইট্রোজেন অক্সাইড কিন্তু এই ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ওজোন গ্যাসকে কিন্তু ধ্বংস করে ফেলছে। এরপর হচ্ছে আমরা অগ্নি নির্বাপক অর্থাৎ আগুন নেভানোর জন্য যে যন্ত্র ব্যবহার করি সেখান থেকেও কিন্তু হ্যালোন যৌগ নির্গত হয়। এই হ্যালোন যৌগও কিন্তু ওজোন স্তর ধীরে ধীরে ক্ষতি করছে। এরপর হচ্ছে কলকারখানার চিমনি থেকেও নাইট্রাস অক্সাইড নির্গত হয়। এই নাইট্রাস অক্সাইডও কী করছে? ওজোন স্তরকে ধ্বংস করছে। এরপর হচ্ছে যানবাহন ইত্যাদি থেকে সালফার কণা নির্গত। এই সালফার কণাও কী করছে? ওজোন ধ্বংস করে ফেলছে। তো আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে হ্যালোন যৌগ কিন্তু ক্লোরিন পরমাণু থেকেও বিশাল শক্তিশালী হ্যালোন যৌগ। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে কি ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। দেখো, ধীরে ধীরে কিন্তু ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। আগের পৃথিবী ওজোন স্তর হচ্ছে নীল বর্ণের যে দেখা যাচ্ছে সেটি কিন্তু ওজোন স্তর। ওজোন স্তর কী হচ্ছে? ধীরে ধীরে কিন্তু ক্ষয় হচ্ছে। এখন ক্ষয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমরা মানুষরা। এখন আমরা আলোচনা করব ওজোন হোল কি, অর্থাৎ ওজোন গহ্বরটা আসলে কি।
দেখো, বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে আন্টার্কটিকায় বসন্তকালে কি হচ্ছে, বসন্তকালে ওজোন স্তরের ঘনত্ব খুব ভীষণভাবে কমে যাচ্ছে, অর্থাৎ প্রায় 88 ডপসনে পরিণত হচ্ছে। কত? 88 ডপসনে পরিণত হয়ে যাচ্ছে। এই এটাকেই কিন্তু ওজোন গহ্বর বা ওজোন হোল বলা হয়ে থাকে। ওজোন স্তরের ঘনত্ব এভাবে কিন্তু কমে যাওয়াকেই ওজোন গহ্বর বলা হয়ে থাকে। এটি কোথায় হচ্ছে? আন্টার্কটিকায় হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আন্টার্কটিকায় কেন এরকম হচ্ছে, কেন এরকম ওজোন স্তরের ঘনত্ব কমে যাচ্ছে, অর্থাৎ 88 ডপসন কেন হয়ে যাচ্ছে? কারণ হচ্ছে আন্টার্কটিকা 6 মাস সূর্য ওঠে আর 6 মাস কি রাত থাকে। সেজন্য যখন 6 মাস রাত থাকে তখন আন্টার্কটিকা খুব বেশি পরিমাণে শীতল হয়ে যাচ্ছে এবং অতি শীতল একটি মেঘের সৃষ্টি হচ্ছে। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। আন্টার্কটিকার স্ট্র্যাটোস্ফিয়ারে একটি মেঘের সৃষ্টি হচ্ছে। এই মেঘকে বলা হয় পিএসসি। কি বলা হচ্ছে? পিএসসি বা পোলার স্ট্র্যাটোস্ফিরিক ক্লাউড। পোলার স্ট্র্যাটোস্ফিরিক ক্লাউড, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে এই ক্লাউডটা দেখা যাচ্ছে কোথায়? মেরু প্রদেশে। সেজন্য এটি কিন্তু পিএসসি বলা হয়ে থাকে এবং অতি শীতলতার জন্যই কিন্তু এই পিএসসি মেঘের সৃষ্টি হচ্ছে। এই পিএসসি মেঘের মধ্যে এক ধরনের বরফ কেলাস থাকে, সেগুলির সংস্পর্শে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের কি হচ্ছে? সংস্পর্শ হচ্ছে এবং সংস্পর্শের ফলে বিক্রিয়া ঘটতে থাকে। তখন কি হচ্ছে? নাইট্রোজেনের অক্সাইডগুলি ঘনীভূত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। তাহলে নাইট্রোজেন অক্সাইডগুলি কি হচ্ছে? নাইট্রোজেন অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে। এর ফলে যে ক্লোরিন কণা, অর্থাৎ সিএফসি থেকে যে ক্লোরিন সৃষ্টি হচ্ছে, সেই ক্লোরিন কণা কিন্তু এই নাইট্রোজেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারছে না। নাইট্রোজেন অ্যাসিডের সঙ্গে ক্লোরিন কণা বিক্রিয়া করে না, নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে করে। সেই নাইট্রোজেন অক্সাইড কি হচ্ছে? নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে। সেজন্য ক্লোরিন কি করছে? এই নাইট্রোজেন অক্সাইডগুলির সঙ্গে বিক্রিয়া করতে পারছে না এবং ক্লোরিন কি করছে? সক্রিয়ই থেকে যাচ্ছে। এর ফলে যখন 6 মাস যাওয়ার পর যখন সূর্য ওঠে, অর্থাৎ ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করে, এই ক্লোরিন পরমাণু কিন্তু ধীরে ধীরে কি সক্রিয় হতে শুরু করে এবং ওজোন স্তর ধ্বংস করতে শুরু করে। তো আন্টার্কটিকায় এটা খুব বেশি পরিমাণে হয়, কারণ 6 মাস কন্টিনিউ কি থাকে? আর দিন থাকে। সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্যই আন্টার্কটিকায় ওজোন হোলের সৃষ্টি হয়েছে। এর ফলে কিন্তু দেখো, মানুষের ত্বকে ক্যান্সার, ব্লাড ক্যান্সার, আন্টার্কটিকার সিল মাছ, পেঙ্গুইন ইত্যাদি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো ওজোন স্তর তো এভাবে ধ্বংস হচ্ছে। এই ওজোন স্তরে ক্ষয় রোধ করার জন্য বড় বড় সভাও কিন্তু আয়োজিত হয়েছে, অর্থাৎ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু এই বিষয়ে চর্চাও করেছে। 16 সেপ্টেম্বর 1987 সালে কানাডার মন্ট্রিলে একটি চুক্তি হয়। সেইটাকেই কিন্তু কানাডা মন্ট্রিল প্রোটোকল বলা হয়ে থাকে। কবে হয়েছিল? 1987 সালে। কোথায়? মন্ট্রিলে। এই জন্য একে মন্ট্রিল প্রোটোকল বলা হয়ে থাকে। তো ওজোন স্তরের এই ক্ষয় নিয়ে কিন্তু এই বিষয়টি নিয়েই এখানে আলোচনা করা হয়েছিল যে এটিকে কম করতে হবে। কিন্তু আলোচনায় থেকে গেল, কম আর হলো না। ধীরে ধীরে কি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে এজেন্ডা 21, 1989 সালে হয়েছিল 5 থেকে 8ই মার্চ। 1989 সালে 5 থেকে 8ই মার্চ এজেন্ডা 21 হয়েছিল। এরপর হচ্ছে 1990 সালে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। 1992 সালে কোপেনহেগে অনুষ্ঠিত হয়েছিল, যেটা ডেনমার্কে অবস্থিত। এই ধরনের সম্মেলন কিন্তু ওজোন স্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সফল হতে পারেনি।
তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। ধন্যবাদ।